দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অনেকদিন ধরেই তদন্তকারীদের নজরে কিন্তু রয়েছে আলফালা বিশ্ববিদ্যালয়। আর সেখানকার ফান্ডিং এর খোঁজে ইডি তল্লাশি শুরু করেছে। আলফালা গ্রুপের চেয়ারম্যানকে ইডি এবার গ্রেফতার করেছে, যার 13 দিনের হেফাজতে নির্দেশ হয়েছে। বেআইনি লেনদেনের অভিযোগে আলফালা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। কথা বলবো সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, আর কি জানা যাচ্ছে? দেখো, আলফালা গ্রুপের যে চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকী, তার বিরুদ্ধে কিন্তু দুটি এফআইআর হয়। একটা দিল্লি পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ দুটো এফআইআর করেছিল, এবং সেই দুটি এফআইআর পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইকোনমিক অফেন্স উইং তারা গোটা তদন্তে নামে যে এখানকার যে ফান্ডিং সেই সম্পর্কিত বিষয় সেটা খতিয়ে দেখার জন্য। এবং সেক্ষেত্রে যখন ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, এই আলফালা গ্রুপের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকে গতকালকেই তারা গ্রেপ্তার করে 19 PMLA Act 2002-তে। এবং সেই গ্রেপ্তার কেন? এই গ্রেপ্তার একদিকে হচ্ছে আলফালা ইউনিভার্সিটি, সেখানকার একের পর এক চিকিৎসকের নাম জড়িয়ে পড়ে যখন এই হোয়াইট কলার টেরর নেটওয়ার্কের, এবং তার পরবর্তীকালে সেই যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি সম্পর্কিত বিষয় তারা যখন খোঁজখবর দিতে শুরু করলো, ইডির দাবি সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটি তারা কিন্তু যারা এখানকার মেডিকেল স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল তাদের সঙ্গে, তাদের অভিভাবকদের সঙ্গে প্রতারণা করেছে। কারণ কি? কারণ হিসেবে যে বিষয়টা বলা হচ্ছে, ন্যাক সম্পর্কিত বিষয় এই ইউনিভার্সিটি ভুল তথ্য দিয়েছে, এবং সেই ভুল তথ্য দিয়ে রংফুলি গেইন, অর্থাৎ তারা বেআইনিভাবে যে অর্থ উপার্জন, সেই অর্থ উপার্জন করেছে। ইউজিসি যে রেকগনিশন সেটাও সম্পর্কিত বিষয়ও কিন্তু ভুল তথ্য তারা কিন্তু তুলে ধরেছে। পাশাপাশি একেবারে ইডির তরফ থেকে বলা হচ্ছে যেটা, তারা যখন এই তদন্ত করতে গিয়ে একেবারে ইউজিসির তরফ থেকে পরিষ্কার করে যে বিষয়টা জানানো হয়েছে যে আলফালা ইউনিভার্সিটি একটা হচ্ছে প্রাইভেট স্টেট ইউনিভার্সিটি, এবং এটা কোনোরকমভাবে গ্রান্ট পায় না ইউজিসি থেকে। সুতরাং এইরকম একাধিক বিষয় তারা কিন্তু ভুল তথ্য দিয়েছে, এবং সেই ভুল তথ্য দিয়ে তারা কিন্তু এইরকমভাবে প্রতারণা করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আলফালা গ্রুপের চেয়ারম্যানের গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো, গতকালকে বিভিন্ন জায়গায় আলফালা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় রেড হয়, এবং সেই রেড থেকে 48 লক্ষ টাকা নগদ, এছাড়া মাল্টিপল ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে, ডকুমেন্টস উদ্ধার হয়েছে, এবং হদিশ পেয়েছে সেটা হচ্ছে এই আলফালা গ্রুপ তাদের সম্পর্কিত বিষয় একাধিক শেল কোম্পানির হদিশ পেয়েছেন ইডির অফিসাররা। এবং এই শেল কোম্পানি কেন? কারণ হচ্ছে একদিকে যখন তাদের কাছে এই ফান্ডের টাকা আসছে, এবং সেই টাকা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যম থেকে, অর্থাৎ যে কর ফাঁকি দেওয়া থেকে শুরু করে বেআইনি কার্যকলাপ, তার জন্য এই শেল কোম্পানি, সেই শেল কোম্পানিগুলিকে খোলা হয়েছে। এই জন্যই যে বিষয়টা বলা হচ্ছে, ইডি স্ক্যানারে যখন এই আলফালা ইউনিভার্সিটি এসে পৌঁছায়, এই দুটি এফআইআরের পরবর্তীকালে ইডি তারা তাদের এই মামলা শুরু করে ইকোনমিক অফেন্স উইং। তারই পরিপ্রেক্ষিতে জাভেদ আহমেদ সিদ্দিকী, যিনি হচ্ছেন আলফালা গ্রুপের চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করেছে, নিজেদের কাস্টাডিতে নিয়েছে। অর্থাৎ আলফালা ইউনিভার্সিটিতে একদিকে যেমন হোয়াইট কলার টেরর মডিউলের যে ইকোসিস্টেমটা সামনে এসেছিল, তার পরবর্তীকালে একেবারে তাদের ফান্ডিং বিষয়, তাদের অর্থ কোথা থেকে আসছে সেই সম্পর্কিত বিষয়ও কিন্তু নজরে আসে, এবং চেয়ারম্যানকে গতকালকে গ্রেপ্তার করে ইডি এখন পরবর্তী তদন্ত সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এদিকে সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় দিল্লি এবং কাশ্মীরে একযোগে তল্লাশি চলছে। কাশ্মীরের শ্রী মহারাজা গোলাপ সিং হাসপাতালে তদন্তকারী আধিকারিকরা, আর এই হাসপাতালে এক চিকিৎসকের লকার থেকে একটি AK-47 উদ্ধার হয়েছিল। আর সেই সূত্রেই গতকাল হাসপাতালে এসে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেন তদন্তকারীরা। দিল্লি NCR সংলগ্ন একাধিক জায়গায় তল্লাশি চলে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়েছে। আবু উকাসা, নিসার এবং হানজুল্লাহ নামে 3 পাক হ্যান্ডলারদের আগেই হদিশ মিলেছিল। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কোন কোন সূত্রের খোঁজে কোথায় কোথায় তল্লাশি চলছে? দেখো, জম্মু কাশ্মীর জুড়ে এবং দিল্লির বিভিন্ন প্রান্তে, লখনৌয়ে, এই সমস্ত জায়গায় তুমি দেখেছো যে ইতিমধ্যে এই জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যারা যুক্ত, এই মডিউলের সঙ্গে যারা যুক্ত, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে। কারণ একের পর এক এই চিকিৎসকদের নাম জড়িয়ে যাচ্ছে, একের পর এক ব্যক্তি যে এই যে দীর্ঘদিন ধরে তাদের এই যে পরিকল্পনা, সেই বিষয়টা উঠে আসে, সেই মতোই কিন্তু বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গতকালকেও তুমি দেখেছো একেবারে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের লকার খুলে সেখানে কিন্তু পরীক্ষা হয়েছে, কারণ এই এক চিকিৎসকের লকার থেকে
AK-47 রাইফেল উদ্ধার হয়েছিল। এর পাশাপাশি আরেকটা যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা কাজ করতে কিভাবে। তুমি জানো এর আগে পাক হ্যান্ডলারদের মধ্যে 3 জনের নাম উঠে এসেছিল। একটা হচ্ছে যেটা হচ্ছে আবু উকাশা, এবং দ্বিতীয় হচ্ছে নিসার, এবং তৃতীয় হচ্ছে হানজুল্লাহ। এই ছাড়াও কিন্তু আরও যে বিষয় জানা যাচ্ছে, আরও একটি নতুন নাম উঠে এসছে, যেটা হচ্ছে জৈশ-ই-মোহাম্মদের যে পাক হ্যান্ডলার, তার নাম হচ্ছে ফয়জাল ইশাক ভাট। এবং এই ফয়জাল ইশাক ভাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম উঠে এসছে, কারণ হচ্ছে এই ফয়জাল ইশাক ভাট সে হচ্ছে এমন একজন হ্যান্ডলার যার যে কিন্তু সমস্ত তথ্য এই উমরের কাছ থেকে সংগ্রহ করতে বলে জানা যাচ্ছে। এবং সে কীরকমভাবে এই বিস্ফোরণের জন্য প্রস্তুতি, প্রিপারেশান কেমন চলছে, তাদের সমস্ত তথ্য তাদের কাছে তুলে দেওয়া হতো। এবং ফয়জাল ইশাক ভাট সে গোড়াটাকে জৈশ-ই-মোহাম্মদের একটা লোকাল নেটওয়ার্ক যে চলছে সেই বিষয়ে জানাতো, এবং সেই জন্য একটা কোড ইতিমধ্যে তদন্তকারীরা পাচ্ছে, যেটা হচ্ছে +966। এই +966 জেনারেলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কলিং কোড, কিন্তু এই কলিং কোডকে ব্যবহার করতো এই পাক হ্যান্ডলাররা, যেটা হচ্ছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমের মডিউলের সঙ্গে যারা চিকিৎসকরা যুক্ত ছিল, যারা এইরকমভাবে যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের যাতে কোনো রকমভাবে সন্দেহ না হয় অন্যান্যদের, তাই জন্য এই +966 একটা কোড, যেটা কলিং কোড হিসেবে জেনারেলি ব্যবহার করা হয়, সেই +966 কোড কিন্তু তারা ব্যবহার করতো। এইরকমভাবে একের পর এক নাম উঠে আসছে, কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এখন গোয়েন্দাদের যে বিষয়টা, সেটা হচ্ছে কয়েকটা নাম ইতিমধ্যে সামনে এসেছে, কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই মডিউলের পিছনে তারা মনে করছেন আরও অনেকে যুক্ত রয়েছে, এবং সেই জন্যই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা চালাচ্ছে। একদিকে জম্মু কাশ্মীর পুলিশ, শ্রীনগরে চলছে, লখনৌতে চলছে, দিল্লি চলছে, দিল্লি NCR-এ চলছে। এই সমস্ত জায়গা থেকে এই মডিউলের সঙ্গে আরও যারা যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে কিন্তু একেবারে চিরুনি তল্লাশি যাকে বলে, সেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। ফরিদাবাদের যে বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হয়েছিল, মোট 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল, আপনারা জানেন, সেখান থেকে 12টা সুটকেস পাওয়া গিয়েছে। কিন্তু সুটকেস কেন মজুত করা হয়েছিল? তাহলে কি দিল্লি সহ বিভিন্ন জায়গায় সুটকেস বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের? I-20 গাড়িতে থাকা বিস্ফোরক ফেটে দিল্লি কেঁপে উঠেছিল 10ই নভেম্বর। মৃত্যু হয়েছে 15 জনের। নড়ে গেছে দেশের রাজধানী, নড়ে গেছে গোটা দেশ। মুম্বাইয়ে 26/11-র পর দিল্লির বুকে ঘটেছে 10/11। বিস্ফোরণের তদন্তে যত নতুন তথ্য উঠে আসছে, ততই চমকে উঠছেন তদন্তকারীরা। আর এই আবহেই সামনে এসেছে সুটকেস বোমের প্রসঙ্গ। সুটকেস বেড়াতে যাওয়ার সময় বা অন্যান্য কাজে আমরা প্রায় সুটকেস কিংবা ট্রলি ব্যাগ ব্যবহার করি। রাস্তাঘাটে যে কোনো কারোর হাতে সুটকেস থাকাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। এমনকি ট্রেনে, বাসে যখন আপনার পাশে যদি কোনো সুটকেস বা ট্রলি ব্যাগ থাকে, তাতেও সন্দেহ হওয়ার মতো কিছু মনে হয় না। কিন্তু এই সুটকেস ব্যবহার করেই কি দিল্লির বিভিন্ন জায়গা কাঁপিয়ে দেবার ছক কষেছিল জঙ্গিরা? আরো স্পষ্ট করে বলতে গেলে 10ই নভেম্বর কি গাড়ি বোমার বদলে দিল্লিতে সুটকেস বোমা বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের? প্রশ্নটা উঠছে। তার কারণ হরিয়ানার ফরিদাবাদের যে দুটো বাড়ি থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেখানে পাওয়া গেছে 12টা সুটকেসও। ফরিদাবাদের ধৌজের এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির 15 নম্বর ঘর থেকে বিস্ফোরক, টাইমার, ওয়াকিটকি, ব্যাটারি নয়, এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে 12টি সুটকেস। কিন্তু এই সুটকেসগুলি সেখানে মজুত করা হয়েছিল কেন? তাহলে সুটকেসে বিস্ফোরক ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিল জঙ্গিদের? জানা যাচ্ছে যে সুটকেসের মাধ্যমে নাকি এই হাজার হাজার কিলো এক্সপ্লোসিভ ট্রান্সপোর্টেশনের একটা ব্যবস্থা হয়েছিল, যেটা মানে ইন্টেলিজেন্স এজেন্সিরা যখন ইন্টারোগেট করছে একটু একটু করে নানান রকম খবর পাচ্ছি আমরা। তো সেটা একটা উদ্বিগ্নের ব্যাপার, কারণ হয়তো তারা আমরা যেটা জানতে পারছি, রেগুলার আমরা মিডিয়া থেকে যেটা জানতে পারছি, যে প্রায় দুটো স্তরে একটা প্ল্যান হয়েছিল। একটা হচ্ছে যে 6 তারিখ ডিসেম্বর মাসে, যেদিন বাবরি মসজিদের মানে দিনটা ছিল, সেদিন ভারতের নানান জায়গায় একসাথে ব্লাস্ট করা হবে। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সুটকেসটা একটা চিন্তার কারণ। তাহলে কি বিস্ফোরক ভর্তি সুটকেস দিল্লির বিভিন্ন জায়গায় রেখে দিয়ে দর্শনীয় স্থান, ভিভিআইপি জোন, জনবহুল এলাকা, মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানোর বড়সড় পরিকল্পনা করেছিল জঙ্গিরা? গোয়েন্দা সূত্রে খবর, এই হোয়াইট কলার টেরর মডিউলে টার্গেটে ছিল বিভিন্ন ভাইটাল ইনস্টলেশন, এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা। এর আগে বেশ কয়েকবার উমর মুজাম্মিলদের দেখা মিলেছে দিল্লি শহরে, তেমনটাই কিন্তু জানতে পারছেন গোয়েন্দারা। সুটকেস ওয়াজ দি কন্টেনার। সুটকেসটা এই জন্যই চয়েস করা হয় যে এটা মার্কড উইথ দ্য ব্যাকগ্রাউন্ড,
অর্থাৎ যেই জায়গায় যাবে সেখানে সুটকেস নিয়ে কোনো লোককে আসা যাওয়া করতে দেখলে পরে লোকে সন্দেহ করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সুটকেসটা ইজিলি ক্যারি করা যায়, এখান থেকে ওখানে ক্যারি করা খুব সহজ। নাম্বার 3 হচ্ছে একটা সুটকেস যদি আপনার 3x2 যদি সুটকেস হয় তার মধ্যে যে পরিমাণ এক্সপ্লোসিভ থাকবে সেটা একটা ভয়াবহ এক্সপ্লোসিভ, এবং সেখানে অন্ততপক্ষে মানে 500 থেকে 1000 লোক ইনজিওর্ড হবার, সেখানে এক্সপ্লোশন যদি হয় তাহলে ইনজিওর্ড হবেই হবে। সব মিলিয়ে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সামনে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য ও আশঙ্কার কথা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.